আমরা ন্যায়সূত্রের ক্লাস শুরু করছি। ন্যায়সূত্রের 1.1.3 থেকে 1.1.4 মানে তিনটে সূত্র আমরা পড়বো, কিন্তু তিনটে সূত্র হলেও এখানে কিন্তু অনেকখানি ভাষ্যের অংশ রয়েছে, বাদশায়ন ভাষ্য। তো সেগুলো পড়বো, কিন্তু তার আগে আমাদের একটুখানি ব্যাকগ্রাউন্ডটা মানে এক তো 1.1.1 আর 1.1.2 তে কি আছে সেটা অল্প করে জেনে নিতে হবে, না হলে হঠাৎ করে 1.1.3 কোথা থেকে চলে এলো কিছু বোঝা যাবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই যে ন্যায় সূত্র আমরা পড়ছি, তো ন্যায় সূত্রের সূত্রটা কোথায়? মানে দুটো সূত্রের অর্থ কিন্তু এখানে আলাদা। মানে ন্যায় সূত্র বলতে যেটা সূত্র আকারে রচিত। শ্লোক মানে আমরা বিভিন্ন ছন্দে রচিত, দু লাইনে হয় সাধারণত, কিছু কিছু চার লাইনেও হয়, অ্যাকচুয়ালি দু লাইনেই হয় কিন্তু বড় হওয়ার কারণে চার লাইনে লিখতে হয় সেক্ষেত্রে। তো সেরকম আমরা আম, শ্লোক পাই, যেটা আমরা ভগবদ গীতাতে পাই, মহাভারত রামায়ণ, সেখানে আমরা শ্লোক পাচ্ছি। তারপরে আমরা তর্ক সংগ্রহে কালকে দেখলাম যেগুলো, সেগুলো গ্রন্থ আকারে রচিত, সেগুলো ছন্দ আকারে রচিত নয়, কিছু কারিকা হয়। কিন্তু সূত্র, যেটা সূত্র এক লাইনে রচিত হবে বা স্বল্প অক্ষরে, কারণ সূত্রের লক্ষণের মধ্যে মানে সূত্রের যে যদি আমরা ইংলিশ ট্রান্সলেশন করি তো ডেফিনেশন বলা যায়, কিন্তু ডেফিনেশনটাও ঠিকঠাক ট্রান্সলেশন করাটা হয় যায় কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। তো যাই হোক, মোট কথা সূত্রের যে লক্ষণটা সেটার মধ্যে ওটাই বলা হচ্ছে যে স্বল্প অক্ষরের মাধ্যমে ব্যাখ্যা করতে হবে, স্বল্প অক্ষর হতে হবে, তবে আমরা সেটাকে সূত্র বলে উল্লেখ করব। এবং আমরা ন্যায় সূত্র, বৈশেষিক সূত্র এই যেগুলো পাচ্ছি, এইগুলো কিন্তু এই সূত্র, কারণ এগুলো অল্প অক্ষরের মাধ্যমে অনেক বিস্তারিত বিষয়কে ব্যাখ্যা করেছে, যে কারণে আমরা দেখবো সূত্রের ওপর ভাষ্য রচিত হয়, তার উপর বার্তিক রচিত হয়, তার উপর টিকা রচিত হয়। এরকম কিন্তু ন্যায় সূত্রের ক্ষেত্রে একটা বিশাল স্টেজ আছে, পরপর পরপর, সেটা আমি আজকে বলবো। কিন্তু তার আগে আমরা শুরু করার আগে যেরকম সব সময় প্রার্থনার মাধ্যমে, মঙ্গলাচরণের মাধ্যমে ক্লাস শুরু করি, সেইভাবে আমরা মঙ্গলাচরণের মাধ্যমে ক্লাসটা শুরু করব। তাহলে আজকে আমরা ওই একই, যেটা আমি তর্ক সংগ্রহ ক্লাসেও মঙ্গলাচরণের মাধ্যমে শুরু করি, আমাদের শান্তি মন্ত্র সাহনা ভবতু, সেটার পাঠের মাধ্যমে আমরা আজকের ক্লাসটা শুরু করছি। ওম सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरिः ओम श्री गुरुभ्यो नमः। हरिः ओम। তো আমি যেরকম কালকের ক্লাসেও বলছিলাম, আমি কোনো রকম প্রেজেন্টেশন তৈরি করিনি, ওই একইভাবে আমি একটা ওয়ার্ড পেজ খুলে নিই, একটু দাঁড়াও। আম, যেগুলো মোটামুটি বলবো সেগুলো ওয়ার্ডে লিখে লিখে বলবো। আমি আজকে যতটা ইন্ট্রোডাকশন পসিবল হয় সেটা করার চেষ্টা করছি, এবং এর সাথে পরবর্তী ক্লাসগুলোতেও যদি ইন্ট্রোডাক্টরি কোনো পোর্শন আমার আজকে বাদ চলে যায়, সেগুলো পরবর্তী ক্লাসে যখন বলবো তখন তার মধ্যে উল্লেখ করতে থাকবো। আমি নিজের পার্সোনাল পড়ার জন্য সবসময় খাতায় লিখে লিখেই পড়ি, তাই জন্য আমার ক্লাস নোট বলবো না, এগুলো এগুলো আমি যখন পড়ে পড়ি তখন লিখি, তো সেটাই একটু খুলে নিই। আলাদা করে ওই বললাম, আমি আলাদা করে কোনো পিপিটি বানাইনি। এগুলো অবশ্য আমার মূলত 1.1.1 এর আগে যে ভাষ্যটা আছে সেখান থেকে শুরু হয়েছে, কিছু কিছু ইন্ট্রোডাকশন আমার তার মধ্যে রয়েছে, সেগুলো উল্লেখ করব। আমি জাস্ট একটু দেখে নিচ্ছি। বইটা আজকে খুব একটা লাগবে না, শেষের দিকে যদি টাইম থাকে একটুখানি কিছু বললাম সেটা লাগবে। আদারওয়াইজ আমরা তার ব্যাকগ্রাউন্ড মানে ন্যায়সূত্রের যে পূর্ব কথা বা যেগুলো একটু ন্যায় দর্শন আমাদের জানার জন্য জেনে নেওয়া প্রয়োজন, সেইগুলো নিয়ে আলোচনা করব। ন্যায়সূত্র যে গ্রন্থটা, যেটা আমাদের ন্যায়শাস্ত্রের মূল গ্রন্থ, এটা কে রচনা করেছিল তোমরা জানো? করেছিলেন, সরি, কে রচনা করেছিল? গৌতম, মহর্ষি গৌতম। মহর্ষি গৌতম প্রণীত ন্যায়সূত্র। এবার ন্যায়সূত্রতে মোট
10টা আহ্নিক আছে। তো 10টা আহ্নিক আছে। আহ্নিক মানে কি জানো? একদিনের পাঠকে আহ্নিক বলে। একদম ঠিক, কাছাকাছি। তবে এই 10টা আহ্নিক বলার কারণ প্রত্যেক দিনে একটা করে রচিত, প্রত্যেক দিনে একটা করে পঠনীয়, এরকম রিজন হওয়ার কারণে 10টা আহ্নিক মানে ভালোভাবে বলতে গেলে 10টা আহ্নিক, 5টা অধ্যায় 10 দিনে রচিত হয়েছিল। তো 10 দিনে আমরা সেটাকে পড়ে ফেলার কথা যেন ভাবতেও পারি না। কিন্তু সেই এত মূল্যবান একটা গ্রন্থ 10 দিনে রচনা করা হয়ে গেছিল। অবশ্য হ্যাঁ, আমরা শুধুমাত্র ন্যায়সূত্র পড়ি না, আমরা সঙ্গে বাদশাহ ভাষ্যটাও পড়ি। আবার আরো হায়ার স্টাডিজ করতে গেলে বা আরো ডিপলি জানতে গেলে সেখানে বার্তিক পড়ারও যে একটা জায়গা এসে যায়। তো সেগুলোর অনেক বিস্তারিত ব্যাখ্যা থাকার কারণেও আমাদের একটা সময় লেগে যায়। তার মূল কারণ হচ্ছে আমরা ওই যে সংক্ষেপে লেখা, যেরকম আমি কালকে তর্ক সংগ্রহের ক্লাসে বলছিলাম, সংগ্রহ মানে সংক্ষেপে স্বরূপ কথন, তেমনি সূত্রতে সূ- সূত্র কিন্তু রচিত হয় সংক্ষেপে, যেটাকে ব্যাখ্যা করার একটা প্রয়োজনীয়তা থেকে যায়, এবং সেই ব্যাখ্যাটা মূলত ভাষ্যকার শুরু করেন। যে কারণে আমরা ন্যায়সূত্র যখন বাদশাহর ভাষ্য অনুসরণ করে পড়তে যাই, দেখবো আমরা বাদশাহর ভাষ্য দিয়েই কিন্তু ন্যায়সূত্র শুরু হয়েছে। শুরুতেই কিন্তু এই মহর্ষি গৌতমের যে প্রথম সূত্রটা সেটা কিন্তু থাকে না। আচ্ছা, এবার আমি এখানে কয়েকটা পূর্ব কথা একটু বলে নিই, বলে নিয়ে এগোচ্ছি। হুম। এবার দেখো, সূত্রর কথা যেহেতু বলছিলাম, সূত্রর একটা লক্ষণ আছে, সেটা হচ্ছে, পরের লাইনে নিচ্ছি, আহ অল্পাক্ষরম। এগুলো লিখে রাখতে পারো, কারণ এগুলো জানা থাকাটা ভালো। অল্পাক্ষরম, এখানে সন্ধি হয়েছে, তাই আমি অসন্দিগ্ধ, অল্পাক্ষরম অসন্দিগ্ধ। তো দুটো যেহেতু ময় হর্ষন্ত আর পরপর রয়েছে, তো সন্ধি হয়ে গেছে, তাই এখানে আমি সন্দিগ্ধ লিখছি, কিন্তু মানেটা কিন্তু সন্দিগ্ধ বোঝাবে না, অসন্দিগ্ধ বোঝাবে, যেহেতু সন্ধি হয়ে গেছে। अल्पाक्षरम् असन्दिग्धम्। সারবত, এখানেও আবার সন্ধি আছে, তাই সারবত ত, তয় হসন্ত বা খণ্ডত্ব হওয়ার কথা, কিন্তু এখানে দ হয়ে যাচ্ছে সন্ধির কারণে। সারবত, আমি উচ্চারণটা আহ ভেঙে ভেঙেই করছি। বিশ্বতো মুখম। উম, আহ, বিশ্বতো মুখম। सारवत विश्वतो मुखम। अस्तु, अस्तुभ, अस्तुभम। এখানেও সন্ধি হয়েছে, অনবদ্যঞ্চ, অন, सूत्र, सूत्रम, सूत्रम, सूत्रविदो विदुः। सूत्रविदो। আচ্ছা, এখানে ফার্স্ট টার্মটা হচ্ছে অল্পাক্ষরম, দেন হচ্ছে
অসন্দিগ্ধম। যেহেতু এখানে সন্ধি হয়েছে তো এই দুটোই ওভারল্যাপ হচ্ছে, তো আমি মসন্দিগ্ধম। তারপরে হচ্ছে সারবত বিশ্বতো মুখম, এখানেও আবার ওই সন্ধি হয়েছে, সারবত খণ্ডতটা দ হয়ে গেছে। অস্তোভম অনবদ্যঞ্চ চ, এখানে সন্ধি হয়েছে, সূত্রবিদ বিদুহু। তলায় সেপারেট করে করে লিখে নিচ্ছি, অর্থগুলো বলে দিচ্ছি। অল্পাক্ষরম, এখানে হসন্তটা হবে। অল্পাক্ষরম মানে কি হচ্ছে? অল্প অক্ষর, মানে খুব সংক্ষিপ্ত অক্ষর, মানে সংক্ষিপ্ত কথার মাধ্যমে আমরা বেশি কিছু বোঝাবো, এটাকে বলা হচ্ছে সূত্রের প্রথম ক্রাইটেরিয়া। এই যে পুরো চারখানা পাঁচ ছখানা পয়েন্টকে আমি মার্ক করলাম, এই ছটা পয়েন্ট এগুলোর মানে একদম সূত্র লেখার জন্য, সূত্র কোনো কিছুকে সূত্র বলে চিহ্নিত করার জন্য সর্বোপরি প্রয়োজনীয় বিষয় হচ্ছে এই ছটা পয়েন্ট। প্রথম হচ্ছে অল্পাক্ষরম। এখানে অল্পাক্ষরম বলতে কি বোঝায় সেটা বলছি। বিবক্ষিতম অর্থম যা, আচ্ছা ঠিক আছে, সংস্কৃতটা ছাড়ি, আমি বাংলাতেই বলছি। মানে একদম সংক্ষেপে, যেরকম তর্ক সংগ্রহের সংক্ষেপে স্বরূপ কথন হয়, সেরকম স্বল্প অক্ষর বা স্বল্প শব্দ ব্যবহারের মাধ্যমে আহ একটা গূঢ় বিষয়কে বুঝিয়ে দেওয়া। অল্পাক্ষরম টার্মটার মাধ্যমে, অল্পাক্ষরম পদটার মাধ্যমে এটা বোঝানো হচ্ছে। পরের পয়েন্টটা কি হচ্ছে? অসন্দিগ্ধম। এখানে সন্দিগ্ধম আসছে, যেহেতু সন্ধি হয়ে গেছে তো আমি এখানে অসন্দিগ্ধম লিখে নিলাম। অসন্দিগ্ধম মানে কি? মানে যেটা নিয়ে কোনো সংশয় থাকবে না। সন্দিগ্ধ মানে কি? যেটা নিয়ে একটা সংশয় আছে, যেটা নিয়ে আমাদের মনে ডাউট থাকছে আর কি। সন্দিগ্ধ শব্দটা আমরা যদি সংশয়ের কথা বলি, তো আমাদের মধ্যে একটা ডাউট থাকছে, কিন্তু সূত্র হবে এমন যেটা এর মধ্যে কোনো রকম ডাউট থাকবে না। অল্পাক্ষরম সন্দিগ্ধম, মানে এখানে ডাউট বললেও ভুল হবে, যেটার মধ্যে কোনো অ্যাম্বিগুইটি থাকবে না। না সন্দিগ্ধম, আমরা যদি না সন্দিগ্ধম এটাকে বলি, এটা বোঝাবে অসন্দিগ্ধম। না সন্দিগ্ধম মানে অসন্দিগ্ধম, সন্দিগ্ধ হবে না। তারপরে কি? সারবত। সারবত মানে কি? যেটার মধ্যে যে বিষয়টাকে সূত্রের মাধ্যমে ব্যাখ্যা করা হচ্ছে তার সার, সার বস্তু যেটা, সার তথ্য যেটা, সেটা ব্যাখ্যা করা হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে সারবত। আর লাস্টেরটা, তারপর এটা ফার্স্ট লাইনে যেটা লাস্ট আছে সেটা হচ্ছে বিশ্বতো মুখম। আচ্ছা, বিশ্বতো মুখম মানে কি? বিভিন্ন ক্ষেত্রে প্রযোজ্য, সূত্রটাকে আমরা বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করতে পারছি, এইরকম একটা। আরো একটা ভাবে বলা যায় যে এটা মুখ্য, মানে এই সূত্রের মাধ্যমে আমরা যেটা বোঝাতে চাইছি সেটা একটা মুখ্য বিষয়। তারপরে আসছে আর দুটো শব্দ, অস্তোভম আর অনবদ্যঞ্চা। চ তো আমরা এবং বোঝাতে ব্যবহার করছি। অস্তোভম, অস্তোভম মানে কোনো অবস্ট্রাকশন থাকবে না, কোনো বাধা থাকবে না। আর অনবদ্যন, অনবদ্য, অনবদ্য কথাটা আমরা বাংলাতেও ব্যবহার করি, এখানে অনবদ্য বলতে আর কি কি বলবো, যেটায় কোনো ফল্ট থাকবে না, ইউনিক হবে, যেটার মধ্যে ওই একটা মুখ্য বিষয়, একটা সার সত্তা থাকছে সেরকম। তো এই হলো অষ্টভম আমাদের। মানেটা কি? হ্যাঁ, অষ্টভম মানেটা? আহ, যেটায় কোনো অবস্ট্রাকশন থাকবে না, কোনো বাধা থাকবে না। আচ্ছা, তো আচ্ছা। এবার আমরা তাহলে পেলাম এই ছটা শব্দের মাধ্যমে কাকে ব্যাখ্যা করা হচ্ছে? সূত্রকে। মানে সূত্রের লক্ষণ দেওয়া হচ্ছে এইভাবে। ভাষ্য বার্তিকেরও লক্ষণ দেওয়া হয়, ওগুলো আমি পরের ক্লাসগুলোতে এক এক করে বলে দেব। এখানে আমরা সূত্রের লক্ষণটা দেখলাম, কারণ আমাদের মূল আলোচ্য বিষয়ে
এই টপিকে ন্যায় সূত্র, আমরা ন্যায় সূত্র নিয়েই আলোচনা করব। এবং ন্যায় সূত্রের আমি প্রথম যেটা বলছিলাম তাতে থাকছে 10টা আহ্নিক, 5টা অধ্যায়, এবং 5টা অধ্যায়ে প্রত্যেক অধ্যায়ে 2টো করে আহ্নিক থাকে। তো 5টা অধ্যায়ে 2টো করে আহ্নিক থাকলে আমরা 10টা আহ্নিক পেয়ে যাচ্ছি। এখানে কটা সূত্র আছে, কটা লক্ষণ আছে, আমরা যদি ফণীভূষণ তর্কবাগীশের বইটার ইন্ট্রোডাক্টরি পার্টটা পড়ি তো সেখানে আমরা ডিটেলসে পেয়ে যাব। আমি আপাতত অন্য কয়েকটা পয়েন্টস নিয়ে একটু আলোচনা করি। আমরা তো দেখলাম যে ন্যায় সূত্রের কটা আহ্নিক রয়েছে, কটা অধ্যায় রয়েছে, প্রত্যেক অধ্যায়ে কটা করে আহ্নিক রয়েছে, আর সূত্রের লক্ষণটা কি। এর পরবর্তীতে আমরা একটু ন্যায়ের যে ডিসকাশনটা হয়েছে, শুধু তো ন্যায় সূত্র নয়, কারণ আমরা যখন পড়বো তখন শুধু ন্যায় সূত্র ধরে পড়বো না। তো ন্যায় সূত্রের ক্ষেত্রে আমাদের সূত্র ভাষ্য আকারে যে একটা পরম্পরা চলেছে প্রাচীন ন্যায়ের ক্ষেত্রে, যেহেতু এই ডিসকাশনটা তর্ক সংগ্রহের ডিসকাশনটা কিন্তু মূলত হবে নব্য ন্যায়কে ধরে বা ন্যায় বৈশেষিকের মত আলোচনা ধরে, কিন্তু এখানে আমাদের আলোচনাটা কিন্তু মূলত হবে প্রাচীন ন্যায়কে ধরে। অর্থাৎ এখানে বৈশেষিকের উল্লেখ খুব একটা আমরা পাবো না, কিন্তু তর্ক সংগ্রহের আলোচনা আমরা যখন করব তখন কিন্তু আমরা ওখানে বৈশেষিক মতের আলোচনা অনেকই পাবো, কারণ ওটা ন্যায় বৈশেষিক মত অনুসারেই রচিত। তো এখানে আমরা যেহেতু প্রাচীন মত ধরে যা এগোচ্ছি, তো এখানে ন্যায় সূত্র থেকে যে পরম্পরায় যে কটা গ্রন্থ রচিত হয়েছে সেগুলো নিয়ে আমি একটু, সেগুলোর নাম কে রচনা করেছে এবং সেগুলোকে কি নামে উল্লেখ করা হয় সেটার উল্লেখ করে দিচ্ছি। ন্যায়সূত্র রচনা করেছেন মহর্ষি গৌতম। তারপরে গ্রন্থটা আসছে, আমি ন্যায় কথাটার বারবার লিখছি না, ভাষ্য, এটাকে বলা হয় ন্যায় সূত্র ভাষ্য। মানে এই যে প্রত্যেকটা টার্ম এটা কিন্তু অ্যাড হতে থাকবে। আমরা ছোটবেলায় খেলতাম না, আমি একটা শব্দ বলবো, তারপরে পাশের জন আরেকটা শব্দ বলবে, কিন্তু আমি যে শব্দটা বলেছি সেটা বলে তারপর বলতে হবে, মেমারি গেম খেলতাম। তো একটা 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 করে শব্দ অ্যাড হতে থাকতো, ঠিক এখানেও সেরকম প্রথমটা ন্যায় সূত্র, দ্বিতীয়টা ন্যায় সূত্র ভাষ্য, আমি পরে ওগুলোকে কপি পেস্ট করে অ্যাড করে দেবো, তাহলে বুঝতে পারবে কিরকম আসবে। এটা হচ্ছে বাৎসায়ন ভাষ্য আমরা বলি, কারণ হচ্ছে যিনি রচনা করেছেন তার নাম বাৎসায়ন। এবার যেহেতু তিনি ভাষ্য রচনা করেছেন তাই জন্য তাকে ভাষ্যকার বাৎসায়ন বলা হচ্ছে। তারপরে আসছে বার্তিক। তো যেহেতু বার্তিক তাই জন্য বার্তিককার। বার্তিককারের নাম জানো কেউ? উদ্যতকর। আচ্ছা, তারপরে আরো কয়েকটা আছে গ্রন্থ যেগুলো মোটামুটি আহ না- নব্যন্যায়ের পোর্শনও এসে যায়। এর মধ্যে একটা উল্লেখ করছি, বৃত্তি রচনা করেছেন বিশ্বনাথ, সেটা কিন্তু প্রাচীন ন্যায়কে অনুসরণ করে। আবার সেই বিশ্বনাথই আহ ভাষা পরিচ্ছেদ নামক একটা গ্রন্থ রচনা করেছেন, যেটা তর্ক সংগ্রহ পড়ার পরবর্তী স্টেজে আমরা পড়তে পারবো, কারণ না হলে ভাষা ভাষা পরিচ্ছেদ বোঝাই যাবে না, এত শক্ত সেটা। তর্ক সংগ্রহ না পড়লে আরো কিছু গ্রন্থ আছে, যেমন তর্ক ভাষা, এগুলো সবই প্রকরণ গ্রন্থ। তর্ক ভাষা, তারপর তর্কামৃত, নব্যন্যায় ভাষা প্রদীপ, এই গ্রন্থগুলো পাঠ না করে ভাষা প্রদীপ, ভাষা পরিচ্ছেদ পড়তে গেলে খুব শক্ত লাগবে, ভাষা পরিচ্ছেদ সিদ্ধান্ত মুক্তাবলী। তো তার আগে ওই গ্রন্থগুলো পাঠ করে নেওয়া দরকার ন্যায় জানতে গেলে। তো এখানে আমরা বৃত্তিকারের নাম লিখবো, একটু পরে লিখছি, তার আগে আরো কয়েকটা লিখে নিই। এটা হচ্ছে তাৎপর্য টিকা। এটা হচ্ছে ন্যায় সূত্র ভাষ্য বার্তিক তাৎপর্য টিকা। তাৎপর্য টিকা, তাৎপর্য টিকা আমি বাংলায় উচ্চারণ করছি বলে তাৎপর্য টিকা বললাম, আদারওয়াইজ কিন্তু সংস্কৃত উচ্চারণে তাৎপর্য টিকা। যেহেতু সংস্কৃতে অন্তস্থ জ বলে কিছু হয় না, ওখানে অন্তস্থ অটাই হয়, যেটার উচ্চারণ ইয়ার মতন হয়, তাৎপর্য টিকা। আচ্ছা, তাৎপর্য টিকা হচ্ছে বাচস্পতি মিশ্রের, খুব ইম্পর্টেন্ট একটা গ্রন্থ। আচ্ছা, তারপরে হচ্ছে তাৎপর্য পরিশুদ্ধি।
মানে তাৎপর্য টিকা পরিশুদ্ধি, যেহেতু নামটার খুব সিমিলারিটি আছে তো আমি এখানে কপি পেস্টই করছি। ও, তো এটাকে শুধু পরিশুদ্ধিও বলা হয়, তাৎপর্য পরিশুদ্ধিও বলা হয়। কালকে আমি বলেছিলাম যে মোটামুটি 10th সেঞ্চুরি এডি থেকে নব্য ন্যায়ের সূচনা হয়েছে গঙ্গেশ আচার্যের হাত ধরে, কিন্তু এইটার যে একটা ভিত তৈরি হয়ে যাওয়া, সেটা তৈরি হয়েছিল কিন্তু উদয়নাচার্যের সময় থেকে। এই উদয়নাচার্যই এই তাৎপর্য পরিশুদ্ধি টিকাটি রচনা করেছেন। আবার আমরা আরেকটা বইয়ের নাম পাই, তোমাদের পরবর্তীতে থাকতে পারে, কিন্তু এম.এ স্ট্যান্ডার্ডে এখন হয়তো থাকবে না, সেটাকে বলে ন্যায় কুসুমাঞ্জলি। আর একটা গ্রন্থ ওনার খুব ইম্পর্টেন্ট আছে, আত্মতত্ত্ব বিবেক। ন্যায় ন্যায় কুসুমাঞ্জলিটা সিলেবাসে থাকে, আত্মতত্ত্ব বিবেকটা অতটা সিলেবাসে থাকে না, কিন্তু এই দুটো খুব ইম্পর্টেন্ট গ্রন্থ, কারণ আত্মতত্ত্ব বিবেকে উনি আত্মার অস্তিত্ব প্রুফ করেছেন, এবং ন্যায় কুসুমাঞ্জলিতে ঈশ্বরের অস্তিত্ব প্রুফ করেছেন বিভিন্ন যুক্তির মাধ্যমে। আর ন্যায় শাস্ত্রের আলোচনা আমরা কালকেই আলোচনা করেছি তর্ক সংগ্রহের ক্লাসে, যে এখানে যুক্তির প্রায়োরিটি, ন্যায় শব্দের তাৎপর্য আমরা কালকে দেখেছি। তো ওইটা জানার জন্য তর্ক সংগ্রহের ফার্স্ট ক্লাসটা করে নিলেই হবে, আমি তাই আলাদা করে এখানে আর ওই একই ব্যাখ্যা করছি না। আচ্ছা, তাহলে এই যে গেল, এই চারটেকে একসাথে বলে চতুর্গ্রন্থিকা। এই চারটে একসাথে ন্যায় সূত্রকে যথাযথভাবে ব্যাখ্যা করতে পারে। এবার যদি আমরা এইগুলোকে এক এক করে অ্যাড করি, যেরকম ন্যায় সূত্র ভাষ্য ভাষ্যকার বাদশায়ন রচনা করেছেন, ন্যায় সূত্র ভাষ্য বার্তিক বার্তিককার উদ্যতকর রচনা করেছেন, ন্যায় সূত্র ভাষ্য বার্তিক তাৎপর্য টিকা বাচস্পতি মিশ্র রচনা করেছেন, ন্যায় সূত্র ভাষ্য বার্তিক তাৎপর্য টিকা পরিশুদ্ধি উদয়নাচার্য রচনা করেছেন। এইগুলোকে আমি রেড করে দিলাম, রিজন হচ্ছে এই চারটেকে, ন্যায় সূত্রকে ভালোভাবে ব্যাখ্যা করতে সহায়তা করে, চতুর্গ্রন্থিকা বলা হচ্ছে এগুলোকে। আচ্ছা, এবার আমি আরো কয়েকটা গ্রন্থের নাম উল্লেখ করে দিচ্ছি, যেগুলো কিন্তু এই যে ন্যায় সূত্র থেকে যে ন্যায় শাস্ত্রের আলোচনা শুরু হয়েছে, এই ন্যায় শাস্ত্রকে আরো বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে ন্যায় শাস্ত্রে, ন্যায় শাস্ত্রেরই গ্রন্থ এবং প্রকরণ গ্রন্থ কিছু একটু আউট অফ দা ওয়ে গিয়ে ন্যায় শাস্ত্রকে আলোচনা করেছে, কিন্তু ন্যায় মতকে ধরে রেখেই আলোচনা করেছে। যেমন তার মধ্যে একটা পড়ছে, খুব ইম্পর্টেন্ট একটা গ্রন্থ, সেটা হচ্ছে ন্যায় মঞ্জুরি, জয়ন্ত ভট্ট রচনা করেছেন, ন্যায় মঞ্জুরি জয়ন্ত ভট্টের, ন্যায় মঞ্জুরি। আর একটা হচ্ছে ভাস্বরবজ্ঞের ন্যায় সার। এই দুটো একটু আউট অফ দা ওয়ে গিয়ে ন্যায়কে আলোচনা করেছে, মানে ন্যায়েরই আলোচনা কিন্তু একটু যেন অন্যভাবে, কিন্তু ন্যায়কে ডিনাই করে নয়। আমি যে বাকি গ্রন্থগুলোর কথা বলছিলাম, সেগুলো কিছু হচ্ছে প্রকরণ গ্রন্থ, কিছু হচ্ছে একটু হাই লেভেলের নব্য ন্যায়কে ডিসকাস করা হয়েছে, যেগুলো গঙ্গেশ আচার্যের নব্য ন্যায় তত্ত্ব চিন্তামণির যে মূল গ্রন্থটা নব্য ন্যায়, সেটাকে ভিত্তি করে। আচ্ছা, তো আমরা ন্যায়সার অব্দি দেখলাম। এবার কিছু কিছু প্রকরণ গ্রন্থ রয়েছে, যে প্রকরণ গ্রন্থগুলো আমরা দেখব। তার মধ্যে শুধু প্রকরণ গ্রন্থ না, আমি আগে প্রকরণ গ্রন্থে যাওয়ার আগে 10th সেঞ্চুরি এডিতে উদয়নাচার্যের পরবর্তী, যেখান থেকে আমাদের নব্য ন্যায়ের শুরু, গঙ্গেশাচার্যের হাত ধরে আমাদের নব্য ন্যায়ের শুরু, তার মূল গ্রন্থ হচ্ছে তত্ত্ব চিন্তামণি। তত্ত্ব চিন্তামণি আবার 4 ভাগে লেখা হয়েছে, মানে একটাই গ্রন্থ কিন্তু তার 4টে খণ্ড রয়েছে। একটা হচ্ছে মানে 4টে প্রমাণ, যে 4টে প্রমাণকে কেন্দ্র করে 4টে খণ্ড রয়েছে। তো একটা হচ্ছে প্রত্যক্ষ চিন্তামণি, একটা অনুমান চিন্তামণি, একটা উপমান চিন্তামণি, আর একটা শব্দ চিন্তামণি। এই হচ্ছে তত্ত্ব চিন্তামণি, যেখানে ওই নব্য ন্যায়ের ভাষা প্রয়োগ করে আহ গঙ্গেশ আচার্য একটা নতুন ভাবে
ন্যায় দর্শনকে ব্যাখ্যা করেছেন এবং সেই জায়গা থেকে মোটামুটি ন্যায় বৈশেষিক একত্রিত হয়ে আলোচিত হয়েছে। এবার আসি আরেকটা কথায়, এই তত্ত্বচিন্তামণেরই অনুমান খণ্ডের পার্টের মধ্যে আমরা যে ব্যক্তির অংশটা পাচ্ছি সেই অংশটাই ব্যক্তি পঞ্চক। তো ব্যক্তি পঞ্চকের শুরুর কিছুটা অংশ যেটা এম এর সিলেবাসে খানিকটা থাকে, সেটার ওপর আমার কিছু ক্লাস আছে ইউটিউবে। তো কারণ সেটা দেখতে ইচ্ছা করলে সেটা ওখান থেকে দেখতে পারে। তাহলে ন্যায় দর্শনে এই নব্য ন্যায়ের ভাষাটা কি সেটা দেখলে বুঝতে পারবে। কারণ ন্যায় দর্শনের প্রাচীন দর্শন আমরা যখন প্রাচীন মতটা যখন আমরা পড়বো সেখানে কিন্তু নব্য ন্যায়ের ভাষা প্রয়োগ হয়নি, সেখানে আমরা নব্য ন্যায়ের ভাষা প্রয়োগ করব না। কিন্তু ন্যায় দর্শনে যখন মোটামুটি তর্ক সংগ্রহ, ভাষা পরিচ্ছেদ এইগুলোতে আলোচনায় যাব, তখন কিন্তু প্রচুর পরিমাণে আমরা নব্য ন্যায়ের ভাষা দেখতে পাবো। তাও ন্যায় দর্শনে আমরা যখন অন্নং ভট্টকে ধরে পড়ছি ওই জায়গাটায়, মানে অন্নং ভট্টেরই ন্যায় তর্ক সংগ্রহ, অন্নং ভট্টের দীপিকা টিকা, ওখানে অতটা আলোচনা না থাকলেও তর্ক সংগ্রহের একটা আলোক টিকা আছে, সেখানে কিন্তু পুরো নব্য ন্যায়ের ভাষাটাকে ফলো করে ভাষ্য টিকা লেখা হয়েছে। আবার যদি আমরা তর্কামৃত গ্রন্থটায় যাই, সেটা কিন্তু নব্য ন্যায়কে কেন্দ্র করেই, নব্য ন্যায়ের ওই ভাষাটাকে অনুসরণ করে লেখা হয়েছে। ভাষা পরিচ্ছেদও তাই, সিদ্ধান্ত মুক্তাবলী টিকা সহ যেটা বিশ্বনাথ রচনা করেছেন সেটা। তো এবার তত্ত্বচিন্তামণি হলো গঙ্গেশ আচার্যের। আমি মূল গ্রন্থগুলো আগে বলে নিচ্ছি, তারপরে আমরা যে প্রকরণ গ্রন্থগুলো আছে সেগুলোতে যাব। গঙ্গেশ আচার্য, তারপর গঙ্গেশ আচার্যের এই যে তত্ত্বচিন্তামণি, এগুলোর ওপরও টিকা রচিত হয়েছে। এগুলোর ওপরও আহ জাগদীশী টিকা, মাথুরি টিকা, এরকম অনেক টিকা গ্রন্থ রয়েছে। তো সেগুলো যিনি রচনা করেছেন, জাগদীশী টিকা জগদীশ আচার্য রচনা করেছেন, মাথুরি টিকা মথুরানাথ তর্কবাগীশ আলোচনা করেছেন। তো এইভাবে আমরা পাচ্ছি। তাছাড়া আছে গদাধরের গাদাধরী টিকা। তো এরকম আমরা টিকা গ্রন্থ পাচ্ছি। এখানে কিন্তু আমরা যখন নব্যের আলোচনায় চলে আসছি তখন কিন্তু এরা ভাষ্য বার্তিক হিসেবে আসছে না, তখন ডাইরেক্ট আমরা টিকা গ্রন্থ পেয়ে যাচ্ছি এইগুলোর উপর। জাগদীশী, আমি আর আলাদা করে নামটা লিখছি না, কারণ এই নামটা থেকেই বোঝা যাচ্ছে কে রচনা করেছে। এগুলো হচ্ছে টিকা গ্রন্থ। টিকা কথাটা লিখে নি। এছাড়া আরো কিছু গ্রন্থ আছে, সেগুলোর উল্লেখ আমি করব আজকে। মূলত ন্যায় সূত্রের ক্লাসেতে ন্যায় সূত্রের ওরকম ভাবে কোনো ভূমিকার ক্লাস আমি যেরকম কালকে তর্ক সংগ্রহ করেছিলাম সেরকম আসছে না। এখানে কিন্তু ভূমিকার ক্লাস বলতে এই টিকা গ্রন্থ বা ন্যায় সূত্রের ওপর, ন্যায় দর্শনের ওপর, ন্যায় সূত্রের ওপর বলবো না, ন্যায় দর্শনের ওপর যত মোটামুটি গ্রন্থ আছে সেটার আলোচনাই আমরা আজকে করছি। পরবর্তী ক্লাস থেকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে ন্যায় সূত্র শুরু হওয়ার আগে বাৎসায়ন ভাষ্য শুরু হয়ে গেছে। মানে আমরা যদি ন্যায় সূত্রের বইটা দেখি যেখানে ভাষ্য রয়েছে, তো ফণীভূষণ তর্কবাগীশের বইটা বাংলায় লেখা সব থেকে ভালো একটা বই। আর ইংলিশ বই দেখতে চাইলে একটা ন্যায় সূত্র বলেই, কার রাইটারটা আমার মনে পড়ছে না, আমি পরে নামটা বলে দেবো, আমার এক্সাক্ট নামটা মনে পড়ছে না। আর না হলে গঙ্গানাথ ঝা স্যারের বই আছে, ওটা পুরো ডিভাইড করে করে, কিন্তু ওখানে কোনো সূত্র মানে যেটা সংস্কৃত কোড সংস্কৃত সেগুলো ওখানে পাওয়া যাবে না, ওখানে ইংলিশ ট্রান্সলেশন আছে, তো একটু বুঝতে অসুবিধা হতে পারে। আমি নিজে পার্সোনালি পড়তে গিয়ে দেখেছি অনেক জিনিসের মানে বুঝতে পারছি না। কিন্তু আমি যদি দুটো বই কম্পেয়ার করে পড়ি, যেহেতু আমার বাংলা বইটাতে সংস্কৃতটা রয়েছে, বাংলায় ব্যাখ্যা রয়েছে, সাথে ইংলিশটাও রয়েছে, তাহলে আমরা কিন্তু বিষয়টা বেশি ভালোভাবে বুঝতে পারবো। তাই আমি শুধু বাংলা পড়ো বা শুধু ইংলিশ পড়ো সাজেস্ট করবো না, আমি বলবো দুটো কম্পেয়ার করে পড়ো, তাহলে কিন্তু আমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। আচ্ছা, তো এই হলো নব্য ন্যায়ের পোর্শনের তিনটে মূল গ্রন্থ। তারপরে আমরা আসছি গদাধরেরই আরেকটা গ্রন্থ হচ্ছে বিষয়াতাবাদ। এই যে এই টার্মগুলো নিয়ে আমি এখানে একদমই কোনো আলোচনা করব না, কারণ হচ্ছে এই টার্মগুলো কিন্তু ওই নব্য ন্যায়ের ভাষার মধ্যে এসে যাচ্ছে। তো সেগুলো কি বোঝাতে গেলে এক একটা ক্লাস শেষ হয়ে যেতে পারে, এবং সেগুলো অনেক কঠিন জায়গা, শুরুতেই এই জায়গাগুলো বলার কোনো মানে হয় না। তো এটা গদাধর রচিত, অবশ্যই নব্য ন্যায়েরই একটা গ্রন্থ। তারপরে
যে তর্কামৃতের কথা একটু আগে বলছিলাম, এটাকে আমরা যদি ভাঙি, নামটা কিন্তু খুব সুন্দর, তর্কামৃত, তর্ক অমৃত। মানে তর্ক অমৃত হতে পারে এই নামটার মাধ্যমে, সেটা বোঝা যাচ্ছে। তর্কামৃত হচ্ছে জগদীশ তর্কালঙ্কারের লেখা, রচিত। আমরা দর্শন পড়তে গেলে লেখা টার্মটা খুব একটা ইউজ করি না, আমরা সাধারণত রচিত, প্রণীত এই ধরনের কথাগুলো বলি। জগদীশী টিকা, আমি একটু স্পেলিংটা নিয়ে ডাউট আছে। তো একটা জগদীশ আচার্যের প্রকাশিকা টিকা, যেটা তত্ত্বচিন্তামণির ওপরই রচিত। তারপরে শব্দ শক্তি প্রকাশিতা, এটাও এমএস সিলেবাসে থাকে, পুরো নয়, কারণ পুরো গ্রন্থ পড়ানো সম্ভব নয় এমএস সিলেবাসে, তাহলে আর কিছু এমএ তে পড়ানো যাবে না। শব্দশক্তি প্রকাশিকা কিন্তু একটা ওই প্রকরণ গ্রন্থ টাইপের। এই গ্রন্থটায় একটা জিনিস উল্লেখ আছে, যেটা আমি আগে কালকের ক্লাসে বলছিলাম, যে বৈশেষিকরা অনুমান প্রমাণকে আহ অনুমান প্রমাণের অন্তর্গত করেছে শব্দকে। তো সেই জায়গাটা নিয়ে আলোচনা কিন্তু শব্দশক্তি প্রকাশিকায় পাই আমরা, যে আমাদের শব্দ প্রমাণ অনুমান প্রমাণের অন্তর্গত নয়, পৃথক প্রমাণ, এই প্রমাণটা, এইটা নিয়ে আলোচনা আমরা পাই। তারপর গদাধর আচার্যের আরেকটা গ্রন্থ হচ্ছে শক্তিবাদ, আর একটা হচ্ছে বিষয়তাবাদ, তো লিখলাম, কোনটা বাকি রইলো? প্রকাশিকা টিকা, প্রকাশিকা, হ্যাঁ, উদয়নাচার্যের দুটো আমি তখন বলেছি লেখা হয়নি, সেটা হচ্ছে উপরে লিখি উদয়নাচার্য, যেহেতু উদয়নাচার্যের একটা হচ্ছে আত্মতত্ত্ব বিবেক। এখানে আত্মার যে আত্মার কি বলবো, আত্মাকে তো আমরা সেভাবে দেখতে পাচ্ছি না, জানতে পারছি না, তাই আত্মা নিয়ে অনেকে ডাউট করে। এখানে কিন্তু আত্মা বলতে ঘোস্ট বোঝায় না। আমাকে অনেকেই অনেক সময় প্রশ্ন করে, এই যে দর্শনে আত্মা নিয়ে আলোচনা হয়, এটা মানে কি ঘোস্ট? একদমই নয়। তো আত্মার বিষয়ে আলোচনা আমরা ভগবদ গীতাতেও পাই, আত্মতত্ত্ব বিবেকে আমরা আত্মার আলোচনা কিন্তু ন্যায়সূত্রেও পাবো। আমরা আত্মার আলোচনা তর্ক সংগ্রহেও পাবো। তর্ক সংগ্রহের নবদ্রব্যের মধ্যে একটা দ্রব্য আত্মা। আত্মা বলতে এখানে আমি কে বোঝাচ্ছে? আমি এই যে শরীর, দেহ, মন, ইন্দ্রিয় নয়, যেটা নিয়ে গীতায় আলোচনা করা আছে, সেরকম ভাবে যে সেলফের কথা বলা হচ্ছে, সোলের কথা বলা হচ্ছে, যেটা আমাদের মধ্যে না থাকলে আহ আমরা আর জীবিত থাকবো না। তখন এটাকে শুধু শরীর বলা হবে, দেহ বলা হবে, একটা জীবিত প্রাণ, একটা মানুষ বলে আর চিহ্নিত হবে না। সেইটা আত্মা, এখানে ঘোস্টের কোনো সেন্সই আসছে না। তো এটা আমি উল্লেখ করলাম কারণ এরকম প্রশ্ন আমাকে অনেকে করেছে, যাতে কনফিউশন না হয় তার জন্য উল্লেখ করা। আর ঈশ্বর নিয়ে তো মানে মানুষের অবিশ্বাস করা, অস্বীকার করার কোনো শেষ নেই। তো ন্যায় কুসুমাঞ্জলিতে উদয়নাচার্য সুন্দর আটখানা যুক্তি দেখিয়ে, আটখানা রিজন দেখিয়ে আহ ঈশ্বরের অস্তিত্ব প্রতিষ্ঠা করার একটা সুন্দর প্রচেষ্টা করেছেন। তো এই দুটো জানার জন্য আমাদের এই দুটো গ্রন্থ পড়তে হবে। আর একটা এখানে বলবো যে এর মধ্যে এই যে আটটা যুক্তি উনি দেখিয়েছেন, তার মধ্যে একটা আমি বলছি, যে আমরা যে কোনো জিনিস আমাদের চারপাশে রয়েছে, তো সেটা কেউ না কেউ তো আমরা তৈরি করেছে আমাদের মধ্যে। এই যেমন ধরো ল্যাপটপ হোক বা বই খাতা হোক, কেউ না কেউ রচনা করেছে। এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে পৃথিবীতে, ধরো আমাদের এই ড্রেস বলো, চশমা বলো, ল্যাপটপও এত কারিগরি সিস্টেম। তো এই জগৎটাকে যে সৃষ্টি করেছে, সেই সৃষ্টিকর্তা নেই আমরা কি করে মেনে নিতে পারি? এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে ঈশ্বর আছে এটা প্রমাণ করার জন্য। অ্যাকচুয়ালি ঈশ্বর আছে এটা প্রমাণ করার কোনো প্রয়োজনীয়তাই হয় না, কিন্তু যেহেতু মানুষ ডাউট করে, তার জন্য তিনি, যেহেতু এটা আমরা ন্যায় মানে অনুমান প্রমাণের মাধ্যমে অন্যের কাছে প্রুফ করা, কালকেই বলছিলাম, তো সেই কারণেই এখানে প্রুফ করা হয়েছে যে ঈশ্বর আছেন এই গ্রন্থটায়। এই দুটো বলা হয়ে গেল। এবার আসছি আমরা কয়েকটা প্রকরণ গ্রন্থে। অবশ্যই ফার্স্ট নাম আসছে তর্ক সংগ্রহ, তর্কামৃত বলেই দিয়েছি। তর্ক সংগ্রহ, এখানে দীপিকা টিকার নাম আমি আর উল্লেখ করছি না, তো দীপিকা টিকা সহ তাছাড়াও তর্ক সংগ্রহের কিন্তু আরো অনেকগুলো টিকা আছে। আহ
তর্ক সংগ্রহের প্রায় আমি তো 5-6টা টিকা জানি, আমার কাছে 2-3টে বইও আছে। আর অসংখ্য টিকা আছে, আমি ঠিক এক্সাক্ট অ্যামাউন্ট জানি না তর্ক সংগ্রহের কতগুলো টিকা আছে। তাই আমি কোনো নামই উল্লেখ করছি না, শুধু যেহেতু আমরা দীপিকা টিকাটা অর্ণব ভট্টেরই রচিত, সেই জন্য ওটাই সব থেকে পপুলার। ন্যায়বোধিনী টিকাটাও খুব পপুলার। আলোক টিকাটা তো বললাম, যেটা তোমাদের পুরো নব্য ন্যায়ের ভাবে, মানে প্রত্যেকটা লাইনকে সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে, এবং সেটা মানে পড়তে অনেকটা সময় লাগবে, কারণ টিকাটা বিশাল বড়। প্রত্যেকটা লাইনকে ব্যাখ্যা করা হয়েছে মানেই বোঝা যাচ্ছে। আচ্ছা, এরপর আসছে ভাষা পরিচ্ছেদ। এর টিকাটা আমি নাম উল্লেখ করব, কারণ ভাষা পরিচ্ছেদে তো খুব সংক্ষেপে লেখা হয়েছে। মূল বিষয় হচ্ছে সেটার যে উম, টিকাটা, সেটা সিদ্ধান্ত মুক্তাবলী। ভাষা পরিচ্ছেদ, সিদ্ধান্ত মুক্তাবলী, অনেক ক্ষেত্রে শুধু সিদ্ধান্ত মুক্তাবলী বলেও উল্লেখ করা হয়। মানে ভাষা পরিচ্ছেদে যেটা লেখা হয়েছে সেটাকে সিদ্ধান্ত মুক্তাবলীতে ব্যাখ্যা করা হয়েছে। এটা হচ্ছে বিশ্বনাথ। আচ্ছা, বিশ্বনাথের আমি আরেকটা বলেছিলাম, বৃত্তিকার বিশ্বনাথ। ন্যায় ন্যায় বৃত্তি, ন্যায় সূত্র বৃত্তি, মানে একটা প্রাচীন ন্যায়কে অনুসরণ করে লেখা, আর একটা হচ্ছে নব্য ন্যায়। আচ্ছা, আর একটা গ্রন্থের কথা তখন বললাম, ভাষা প্রদীপ। এটা খুব সুন্দর একটা গ্রন্থ। শুরুতে পড়তে গেলে একটু কঠিন লাগবে, তার জন্য কিন্তু আমাদের এই তর্কামৃত, তর্ক সংগ্রহ এগুলো আগে পড়ে নিতে হবে। ভাষা প্রদীপটা তারপরে পড়ে তারপর ভাষা পরিচ্ছেদ পড়া উচিত, তাই আমি এটাকে মাঝখানে দিয়ে দিলাম। ভাষা প্রদীপ গ্রন্থটা খুব ছোট, মোটামুটি 10-15 দিনে পুরো পড়া হয়ে যাবে। নব্য ন্যায় ভাষা প্রদীপ, এটা পুরো নাম, নব্য ন্যায় ভাষা প্রদীপ। আচ্ছা, আমি একবার দেখিনি কোনোটা বাদ গেল কিনা। মোটামুটি সবকটাই বলে দিয়েছি, হ্যাঁ একটা বাদ গেছে। নব্য ন্যায় ভাষা প্রদীপ হচ্ছে মহেশচন্দ্র ন্যায়রত্নের লেখা। মহামহোপাধ্যায় মহেশচন্দ্র ন্যায়রত্ন, শুধু মহেশচন্দ্র ন্যায়রত্নই লিখছি এখানে, যেহেতু ওটাও উপাধি, এখানে কারোরই উপাধির তো আলাদা করে উল্লেখ করা হয়নি। এই যে ন্যায়রত্ন, মহামহোপাধ্যায়, এইগুলো কিন্তু আগেকার দিনে সুন্দরভাবে মানে উপাধি দেওয়া হতো, যারা যেরকম যতটা ক্যাপেবল ছিলেন তাদের ওপর ভিত্তি করে। ক্রাইটেরিয়া গুলো আমার নিজেরও সঠিকভাবে জানা নেই। এখনো যারা সংস্কৃত নিয়ে পড়াশোনা করে তাদেরকে কিন্তু আচার্য, শাস্ত্রী এরকম উপাধি দেওয়া হয়। আমরা যেটা বিএ এমএ ডিগ্রি পাচ্ছি, তাদের কিন্তু নামের আগে ওই আচার্য, শাস্ত্রী এরকম উল্লেখ করা হয়। বিএ পাশ করা মানে একটা বোঝায়, এমএ পাশ করা মানে একটা বোঝায়, যেটা কিন্তু শুধুমাত্র সংস্কৃত বিষয়টাকে কেন্দ্র করেই হয়। আমি দেখেছি অনেক সংস্কৃত বিদ্যালয়ে যখন কোর্স অ্যাডমিশন নেওয়া হবে বলে নোটিশ দেয়, তখন সেখানে মেনশন থাকে বলে। আচ্ছা, তো এইগুলো হলো। আর একটা গ্রন্থের কথা আমার লেখা হয়নি, সেটা হচ্ছে তর্ক ভাষা, মানে আমি তখন বলেছিলাম, এখানে লেখাটা হয়নি। তর্ক ভাষা, ন্যায় লজিকের, ইন্ডিয়ান লজিকের খুব ইম্পর্টেন্ট একটা বই তর্ক ভাষা। এই গ্রন্থটা কেশব মিশ্রের রচিত। এই গ্রন্থটা আমরা গঙ্গাধর স্যারের লেখা একটা দুটো খণ্ডে আছে, বাংলাতেই আছে, ইংলিশ আমার ঠিক জানা নেই। তো উম, গঙ্গাধর স্যারের লেখা বইটা কিন্তু খুব ভালো, ওটা থেকে পড়লে তর্ক ভাষা ভালোভাবে বোঝা যেতে পারে। আর আমি গঙ্গাধর স্যারের ক্লাস খুব একটা করার আমার সৌভাগ্য হয়নি, কিন্তু ওনার একটা লেকচার শুনেছিলাম। যেহেতু আমার কোনোদিনও ওনার ক্লাস করার সৌভাগ্য হয়নি, ওনার সাথে কথা বলতে উনি বলেছিলেন বইগুলোই পড়ে দেখো, ওখান থেকেই একটা আইডিয়া পেয়ে যাবে। তো এখন সেটা ছাড়া আর কোনো উপায় নেই। তো আহ এই শব্দশক্তি প্রকাশিকার কথা যেটা বলছিলাম, শব্দশক্তি প্রকাশিকারও কিন্তু ওনার একটা বাংলায় লেখা বই আছে।
ইংলিশ গুলো আমি ঠিক জানি না, কারণ আমি মূলত বাংলা বইগুলোই প্রেফার করেছি, কারণ পড়েছিও বাংলাতে, পরীক্ষাও দিয়েছি বাংলাতে। আর সব থেকে বড় কথা হচ্ছে বাংলা বইগুলো আমি সংস্কৃত গুলো পেয়ে যাচ্ছি, যেটা ইংলিশ বইটাতে অনেক ক্ষেত্রে রোমান হরফে ড্যাক্রিটিক্যাল মার্কসে লেখা থাকে, আবার কিছু কিছু বইতে শুধু ইংলিশ ট্রান্সলেশনই লেখা থাকে, তো সেক্ষেত্রে আমার একটু পার্সোনালি প্রবলেম হয়। আর আমি প্রেফার করি কোর টেক্সটটা পড়ে তার সাথে ট্রান্সলেশন পড়া। কোর টেক্সট পুরো পড়ে তো মানে বুঝে যাব, অতটা সংস্কৃত আমি এখনো জেনে ফেলিনি, শেখার চেষ্টা করছি একটু একটু করে, যাতে আমাদের পড়তে সুবিধা হয়। কিন্তু বাংলাটায় ওই কোর টেক্সট গুলো থাকে বলে সুবিধা হয়, যেটা অনেক ইংলিশ বইতেই আমি দেখেছি থাকে না, যে কারণে একটু আমার পার্সোনালি অসুবিধা হয়। আর যে কারণে যেটার দুটোই বই অ্যাভেলেবেল, বাংলা ইংলিশ, সেখানে আমি বলবো কম্পেয়ার করে পড়া। তর্ক ভাষার তর্কামৃত ক্ষেত্রে বলি, তর্কামৃত সংস্কৃত পুস্তক ভান্ডার থেকে আমি রিসেন্টলি একটা বই কিনেছি, কার লেখা আমার মনে পড়ছে না। তো ওটা বাংলা ভার্সনে বেরিয়েছে, ওটার আর কোনো ট্রান্সলেশন খুব সম্ভবত নেই, কারণ 2-3 বছর আগেও আমি শুনেছিলাম তর্কামৃতর কোনো ট্রান্সলেশন পাওয়া যায় না, শুধু কোর সংস্কৃত টেক্সটটা পাওয়া যায়। কিন্তু আমি কিছুদিন আগে একটা বাংলা ভার্সনে বাংলা ট্রান্সলেটেড বই পেয়েছি। আচ্ছা, মোটামুটি আমি ন্যায়ের যে গ্রন্থগুলো আছে, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বইগুলো আছে, সবগুলোর নামই এখানে বলে দিলাম। এই ওপরের গুলো প্রাচীন ন্যায়ের গ্রন্থ, আর নিচের গুলো সব নব্য ন্যায়ের গ্রন্থ। কিছু যদি বাদ দিয়ে থাকি পরের ক্লাসে বলে দেবো, আমার তো মনে হচ্ছে না কিছু বাদ দিয়েছি। এবার চলে আসি এই শুরুতে যেটা বলছিলাম, 5টা অধ্যায়, প্রতি অধ্যায়ে 2টো করে আহ্নিক, অর্থাৎ 10টা আহ্নিক। এবার তাহলে এর মধ্যে আবার প্রকরণ আছে, এটা কিন্তু প্রকরণ গ্রন্থ না। এই ভাগ আর কি, আমরা বিভিন্ন দেখি না, সাব পয়েন্ট করা হয় চ্যাপ্টারের ক্ষেত্রে। আধুনিক গ্রন্থের কথা আমি বলছি, আধুনিক গ্রন্থে আমরা হেডিং দিই, সাব পয়েন্ট করে করে লিখি, সেই রকম ভাগগুলো। ধরো অধ্যায় মানে এখানে কিন্তু 4টে আলাদা আলাদা গ্রন্থ, 5টা অধ্যায় মানে আহ, একটা বইয়ের মধ্যেই 5খানা চ্যাপ্টার এরকম নয়। সো অধ্যায়কে যদি আমরা চ্যাপ্টার হিসেবে ট্রান্সলেট করি একটু বুঝতে ভুল হয়ে যাবে, তো সেই কারণে আমি কথাটা বলছি, 5টা অধ্যায় মানে 5টা আলাদা আলাদা গ্রন্থ। প্রত্যেক অধ্যায়ে 2টো করে আহ্নিক আছে, আহ্নিক মানে একদিনে পড়া যাবে, একদিনে লেখা হয়েছিল এই রকম একটা অংশ প্রথম আহ্নিক, পরের দিন যেটা লেখা হয়েছে সেটা দ্বিতীয় আহ্নিক, এই দুটো মিলিয়ে হচ্ছে একটা গ্রন্থ, যেটাকে প্রথম অধ্যায় বলা হচ্ছে। তারপরে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় আর চতুর্থ আহ্নিক, যেটাকে আবার প্রথম এবং দ্বিতীয় আহ্নিক বলে দ্বিতীয় অধ্যায়ের ক্ষেত্রে বলা হচ্ছে। আচ্ছা, এই প্রকরণ আছে হচ্ছে 84টা। প্রকরণের মধ্যে সূত্র, মানে আহ্নিকের মধ্যে ভাগ হচ্ছে প্রকরণ, প্রকরণের মধ্যে ভাগ হচ্ছে সূত্র। সূত্র আছে টোটাল 528টা। এই সূত্রে যে এক একটা করে, আমি কালকেই বললাম আমরা শব্দ বলবো না, পদ বলবো, তার কারণ হচ্ছে শব্দ একটা প্রমাণ। আমরা যখন দর্শন আলোচনা করছি, আমরা যদি শব্দ বলি, একটা সেন্টেন্সের একটা বাক্যের মধ্যে যে গুলো রয়েছে সেগুলোকে শব্দ বলি, তাহলে কিন্তু একটু বুঝতে অসুবিধা হতে পারে, যে কারণে এখানে আমি পদ বলবো, কালকে বলেছিলাম। তো পদ আছে হচ্ছে 1796টা। দেন হচ্ছে অক্ষর, মানে কতটা ডিপ বিশ্লেষণ করলে এই এতগুলো কাউন্ট করা যায় বলতো। আমরা কোনো লেখা পড়লে সেগুলোর কটা কি আছে অত কাউন্ট করে তো দেখার কথা কল্পনাও করি না, সেখানে এটার পুরো ডিটেল বিশ্লেষণ করে দিয়েছে কতগুলো আছে। 8385 অক্ষর, বিশাল ব্যাপার। এইভাবে ব্যাখ্যা করাটাই একটা বিশাল ব্যাপার। এই হয়ে গেল পুরো ন্যায় সূত্রের ব্যাখ্যা। এবার এখানে বাদশায়ন ভাষ্যর ব্যাপারে একটা কথা বলি।
অনেক ক্ষেত্রে বাৎসায়নকে মহর্ষি গৌতমের যিনি ভাষ্য রচনা করেছেন, আমি ভাষ্যকার বলে উল্লেখ করি, তো ভাষ্যকারের নাম পক্ষিল স্বামী, আমি সংস্কৃত উচ্চারণটাই করে দিলাম, বাংলায় পক্ষিল স্বামী বলা যায়। পক্ষিল স্বামী কেন বললাম, কারণ হচ্ছে কয় মূর্ধন্যস্বয় ক্ষীয়য় হর্ষি, তো বাৎসায়নের এই নামটা পাওয়া যায়। কিছু ক্ষেত্রে আবার কৌটিল্য, চাণকাত্মজ, বিষ্ণুগুপ্ত, মানে যিনি অর্থশাস্ত্র রচনা করেছিলেন সেই ব্যক্তি এবং বাৎসায়ন এক কিনা সেটা নিয়ে সংশয় প্রকাশ করা হয়। তো এগুলো সব ডাউটের মধ্যে পড়ছে। তাই পক্ষিল স্বামী নামটা কিন্তু আমি দেখেছি বার্তিকের মধ্যে উল্লেখ করা আছে। তো ভাষ্যকারের নাম যে পক্ষিল স্বামী সেটা কিন্তু ওই বার্তিকের লেখা থেকে ওখানে বোঝা যাচ্ছে। কিন্তু আমরা মূলত বাৎসায়ন ভাষ্য যেহেতু বলি, আমরা ভাষ্যকার বাৎসায়ন বলে উল্লেখ করি, আমাদের পড়াটা কন্টিনিউ করবো। এই অবধি যেগুলো বললাম এইগুলো মোটামুটি হচ্ছে আমাদের ন্যায় সূত্রের একটা ভূমিকা। এবার এর মধ্যে ভূমিকার মধ্যে আমার যদি কিছু বলতে বাকি থেকে গিয়ে থাকে, আমার পরে কিছু মনে পড়ে, আমি সেগুলো তাহলে পরবর্তী ক্লাসে বলে দেব। পরবর্তী ক্লাসে আমরা কি দেখবো সেটার একটা সংক্ষেপে বলে দিই। বাৎসায়ন ভাষ্য শুরু করেছেন। ন্যায় সূত্রের যে প্রথম সূত্রটা, সেই প্রথম সূত্রটা কেন লেখা হচ্ছে, সেটার কি অর্থে সেটার প্রয়োগ হয়েছে, সেইটাকে উনি আগে ব্যাখ্যা করেছেন। তারপর গিয়ে আমরা পাচ্ছি প্রথম সূত্র। প্রথম সূত্রের ব্যাখ্যার পর আমি যতই হোক যেহেতু সিলেবাসে নেই, আমি সিলেবাস ধরেই পড়াচ্ছি, তাই এগুলোর ডিটেল আলোচনায় যাব না, কিন্তু একটা সংক্ষেপ আলোচনা নেক্সট ক্লাসে করব। তো এইখানের এই আলোচনাটার পর আমরা পাচ্ছি প্রথম সূত্র। প্রথম সূত্রে আমরা 16টা পদার্থের উল্লেখ পাচ্ছি। এবার এই 16টা পদার্থ মহর্ষি গৌতম তো পরে একে একে পুরো বিস্তারিত আলোচনা করেছেন, বাৎসায়ন কিন্তু এই প্রথম সূত্রের ভাষ্যে প্রত্যেকটা পদার্থ সম্পর্কে সংক্ষেপে একটা করে আলোচনা করেছেন ভাষ্যে। সেই আলোচনাটা আমরা পাচ্ছি, যেটা আমরা সংক্ষেপে আলোচনা করব, ডিটেলে না। তারপরে আসছে দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রে আমরা প্রমেয়ের আলোচনা পাচ্ছি। দেন এবার এইগুলোর কেন উল্লেখ হচ্ছে, কেন প্রথম সূত্রে পদার্থ, দ্বিতীয় সূত্রে পদার্থের মধ্যে উল্লেখ করাই একটা বিষয়, প্রমেয়ের উল্লেখ করা হচ্ছে, এবং তারপরে তৃতীয় সূত্রতে গিয়ে প্রমাণের উল্লেখ করা হচ্ছে, এইগুলো একটুখানি আমরা পরবর্তী ক্লাসে জানবো। পরবর্তী ক্লাসটাই ভূমিকারই একটা অংশ থাকবে, সিলেবাসের আগের অংশ। তারপরের ক্লাস থেকে গিয়ে আমরা সিলেবাসটা ধরবো, যেখানে আমরা 1-1-3 থেকে আলোচনা করব। 1-1-3 থেকে আমরা যে আলোচনাটা করব সেটা কিন্তু সূত্রটা প্রথমে পড়বো, কিভাবে আমি পড়াটা কন্টিনিউ করবো সেটা একটু বলে দিচ্ছি। সূত্রটা পড়ার সাথে সাথে আমরা বাৎসায়ন ভাষ্য ধরে ধরে পড়বো পুরোটা। তো তৃতীয় যে সূত্রটা আছে, সেই সূত্রে 4টে প্রমাণের উল্লেখ করা হচ্ছে। চতুর্থ সূত্রে উল্লেখ করা হচ্ছে প্রথম প্রমাণ প্রত্যক্ষের ব্যাপারে, প্রত্যক্ষের লক্ষণ দেওয়া হচ্ছে। পঞ্চমে অনুমানের, এইটুকুনি, মানে 4টে প্রমাণের উদ্দেশ্য। কালকে বলছিলাম ক্লাসে, তর্ক সংগ্রহের ক্লাসে, তর্ক সংগ্রহের ভূমিকাটাই উদ্দেশ্যের কথা আমি বলেছি, আরেকবার এখানে বলে দিচ্ছি। উদ্দেশ্য, লক্ষণ, পরীক্ষা। লক্ষণ নয় মানে ডেফিনেশন, উদ্দেশ্য মানে হচ্ছে নাম উল্লেখ করা। তো তৃতীয় নম্বর যে সূত্রটা, সেখানে 4টে প্রমাণের নাম উল্লেখ করা হয়েছে। চতুর্থ আর পঞ্চম সূত্রে উল্লেখ করা হয়েছে এই 4টে প্রমাণের প্রথম দুটোর লক্ষণ। আর বাকিগুলো আমরা এখানে সিলেবাসে নেই বলে পড়ছি না, পরবর্তীতে ন্যায় সূত্রের আরো বিস্তারিত কিছু যদি আমি ক্লাস করি তখন সেখানে আলোচনা করব। আর পরীক্ষার পার্টটা আমাদের এখানে সিলেবাসে নেই। আর প্রথম অধ্যায় দুটো আহ্নিকেও নেই। এই পোর্শনটা আমাদের ন্যায় সূত্রে পড়া হয়ে গেলে আমরা যেটা জানবো, এই ন্যায় সূত্রেরই দ্বিতীয় আহ্নিকের যে প্রথম 3-4টে সূত্র, আমি এক্স্যাক্টলি দেখে নিচ্ছি, এক সেকেন্ড। থেকে দ্বিতীয় আহ্নিকের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, হ্যাঁ প্রথম দ্বিতীয় তৃতীয় 3টে সূত্রে আমরা বাদ জল্প বিতণ্ডার আলোচনা পাচ্ছি। ওই বাদ জল্প বিতণ্ডার আলোচনাটাও করব। বাদ জল্প বিতণ্ডার আলোচনাটা কিন্তু যে কোনো ক্ষেত্রে খুব প্রয়োজনীয়। এটা কিন্তু শুধুমাত্র ন্যায়ের মধ্যে আবদ্ধ নয়, ডিবেট করতে গেলে যে কোনো রকম যেখানে একটা ডিসকাশনের জায়গা, ওটাকে কথা বলা হয় সংস্কৃত ন্যায়ের ভাষায়,
বাহ্যল্প বিতণ্ডাকে কথা বলা হচ্ছে, যেটার ইংলিশ ট্রান্সলেশন ডিসকাশন বলে করা যেতে পারে, ডিবেটের একটা পার্ট বলা যায়। তো সেটার জন্য প্রয়োজনীয়, বা সেটা আমরা যখন পড়বো বুঝতে পারবো কেন আমি প্রয়োজনীয় বলছি। তো আমরা প্রথমে 1.1.1 থেকে 1.1.5 অবধি পড়বো। তারপরে 1.2.1 2 3 পড়বো। এবার আমি এটা যেটা বললাম একবার লিখি, এখানে যেহেতু বাংলায় লিখছি তাই বাংলাতে। এক এক আমাদের সিলেবাসটা আছে, এটা সিলেবাসের ক্ষেত্রেও তোমরা দেখেছো এইভাবে থাকে। আর দ্বিতীয়টা বললাম এইভাবে কেন লেখা হচ্ছে, এটার অর্থ হচ্ছে অধ্যায় অধ্যায়। এবার হচ্ছে প্রথম অধ্যায়, তাহলে হলো প্রথম আহ্নিক, তৃতীয় সূত্র। এখানে প্রকরণ বা বাকি যে অক্ষর পদ এগুলোর কিন্তু উল্লেখ থাকে না, এই কটাই মেনলি উল্লেখ হয়। তো এইভাবেই আমরা যদি বলি তাহলে 1-1-4 যেটা হবে সেটা হবে প্রথম অধ্যায় প্রথম আহ্নিক চতুর্থ সূত্র, প্রথম অধ্যায় প্রথম আহ্নিক পঞ্চম সূত্র। একইভাবে আমরা যদি 1-2-3টাকে বোঝাই তাহলে কি লিখবো, প্রথম অধ্যায় দ্বিতীয় আহ্নিক তৃতীয় সূত্র, প্রথম অধ্যায় দ্বিতীয় আহ্নিক প্রথম সূত্র। এইভাবেই কিন্তু পরবর্তী অধ্যায়গুলোরও যখন সূত্রগুলোকে উল্লেখ করা হবে, হয়তো বলা হলো 5-1-10, মানে পঞ্চম অধ্যায়ের প্রথম আহ্নিকের 10 নম্বর সূত্র। এখানে বলে রাখি এই যে প্রথম লাইনে এক অধ্যায় যেটা লিখেছি এইটা কিন্তু 1 থেকে 5-এর মধ্যে চেঞ্জ হতে পারে, যেহেতু 5টা অধ্যায়। আহ্নিক 10খানা থাকলেও প্রথম অধ্যায় প্রথম আহ্নিক দ্বিতীয় আহ্নিক, দ্বিতীয় অধ্যায় প্রথম আহ্নিক দ্বিতীয় আহ্নিক, তৃতীয় অধ্যায় প্রথম আহ্নিক দ্বিতীয় আহ্নিক, তাই অলওয়েজ কিন্তু এটা 1 বা 2ই হবে। আদার্স 3-4-5-6 এরকম ভাবে 10 অব্দি হবে না। আর সূত্র, এখানে আমি দুটো জিনিস উল্লেখ করা হয়, একটু বলে দিচ্ছি। তো এটাকে এই ধরো প্রথম অধ্যায় দ্বিতীয় আহ্নিকের তৃতীয় সূত্র, এক্স্যাক্টলি সেম মিনিং বোঝাবে যদি আমি প্রথম, মানে এটা ইকুয়াল টু এটাকে বোঝাচ্ছে, ঠিক এই একই অর্থ বোঝাবে যদি আমি লিখি 3-44, মানে আমি যদি প্রথম অধ্যায়ের প্রথম সূত্র থেকে কাউন্ট করা শুরু করি 44 নম্বর সূত্রতে এসে এই প্রথম অধ্যায়ের দ্বিতীয় আহ্নিকের তৃতীয় সূত্রটা পড়ছে, মানে প্রথম অধ্যায়ের প্রথম আহ্নিকের প্রথম আহ্নিকটা শেষ হচ্ছে 41 নম্বর সূত্রে, 42-43-44 তৃতীয় সূত্র। এইভাবেও বোঝানো যেতে পারে। আমরা যদি বইটাই দেখি তাহলে এই এই সূত্রটাকে বোঝানোর জন্য শুধু এইটুকুনি অংশ লেখা থাকে, এইটুকুনি অংশ লেখা থাকে। 3-44 মানে দ্বিতীয় আহ্নিকে 3 নম্বর সূত্র, কিন্তু প্রথম থেকে যদি কাউন্ট করি তাহলে 44 নম্বর সূত্র। তো এইটুকুনি আজকের ভূমিকার অংশ হিসেবে বলার ছিল। নেক্সট দিন ভূমিকার সেকেন্ড পার্টে কি বলবো আমি বলেই দিয়েছি অলরেডি। তারপর আমরা গিয়ে সিলেবাসের 1.1.3 থেকে শুরু করব তারপরের ক্লাসে। মানে যেহেতু সূত্রের ক্লাসটা শুক্রবার করেই রেখেছি, তো পরের শুক্রবারও আমাদের ভূমিকাই চলবে, আর পরের শুক্রবার থেকে গিয়ে আমরা সিলেবাসটা শুরু করব। আজকের ক্লাসটা এখানেই তাহলে শেষ করছি প্রেয়ারের মাধ্যমে। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম। আচ্ছা, আমাদের সময়টাও শেষ হয়ে এসেছে, ক্লাসটাও এখানে আমরা শেষ করছি তাহলে। কিছু জিজ্ঞাসা থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে জানিও। আচ্ছা।